রমজান স্পেশাল আজকে তৈরি করছি 4টি ভিন্ন ধরনের ইফতার আইটেম খুবই সহজভাবে যেগুলো আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ক্রিস্পি পটেটো বল, ক্রিস্পি এবং মুচমুচে তুলুম্বা মিষ্টি। এছাড়াও তৈরি করব আলু সেদ্ধ করা বা পুর মাখার ঝামেলা ছাড়াই আলুর চপ এবং তৈরি করব চিকেন পাকোড়া। কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো দেখে আসি। আজকে আমি শেয়ার করব দুনিয়ার সবথেকে সহজ একটি স্ন্যাক্স রেসিপি। এটা যে তৈরি করা এত বেশি সহজ আর খেতে এত বেশি মজা, এটা আসলে আমার মুখের কথায় আপনারা বিলিভ করতে চাইবেন না। এজন্য তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি 5টি কাঁচা আলু নিয়েছি। এই স্ন্যাক্সটি খুবই বেশি মজার। আমি রিকোয়েস্ট করব আপনারা তৈরি করলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, এছাড়া কিন্তু কারাকারি লেগে যাবে। পরবর্তীতে আপনি আর নিজেই ভাগে পাবেন না। ফার্স্টেই আমি আলুর খোসাটাকে পিল করে নিচ্ছি। সবগুলি আলুর খোসাটাকে ভালোভাবে পিল করে নেওয়ার পরে এখানে একটি মিক্সিং বলে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানির উপরেই আমি আলুগুলোকে গ্রেট করে ফেলবো, এছাড়া কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আমি একটি চিকন গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে মোটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি মোটা এবং চিকন যেভাবেই গ্রেট করুন না কেন, স্ন্যাক্সের মধ্যে কিছুটা কিন্তু সামান্য পার্থক্য চলে আসে। আমি এর আগে মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে স্ন্যাক্সটি তৈরি করেছিলাম, তবে আমার কাছে এইটা বেশি মজা লেগেছে। সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবারে এই আলু কুচিগুলোকে কয়েকবার পানি বদলিয়ে একদম পরিষ্কার স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে এই আলু কুচিগুলোকে হাতের সাহায্যে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। চেষ্টা করবেন এইভাবে চেপে চেপে যতটা পানি ফেলে দেওয়া যায়, তাহলে স্ন্যাক্সগুলো তৈরি করা যেমন সহজ হবে তেমনি স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি, চেপে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন আলু কুচিগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। 1/4 টিস্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখানে সবশেষে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ার দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করতে হবে। এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফার্স্টের দিকে মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ঝুরঝুরে আছে, মিশতে চাচ্ছে না, তবে মিশাতে মিশাতেই দেখতে পারবেন আলু কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে। যেহেতু এখানে লবণ ব্যবহার করা হয়েছে, আলু কিন্তু অবশ্যই পানি ছাড়বে। এখানে এক্সট্রা করে আবার কর্নফ্লাওয়ার অ্যাড করতে যাবেন না বা পানিও অ্যাড করতে যাবেন না। মেশাতে মেশাতে এরকম একটা থিকনেসের মিশ্রণ তৈরি হয়ে যাবে। তখন দেখতে পারবেন খুবই সহজে স্ন্যাক্সগুলো তৈরি করা যাচ্ছে। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে এরকম একটি করে গোল বল তৈরি করে নিচ্ছি। আমি স্ন্যাক্সগুলো এইভাবে গোল করেই তৈরি করব। এইবারে বলগুলো আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। চুলার হিট বাড়ানো বা কমানো যাবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট মিডিয়ামে রেখে এইভাবে পটেটো বলসগুলোকে ভেজে নিতে হবে। প্রথম দিকে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন বলগুলো ভেঙে না যায়। যখন কিছুটা কালার চলে আসবে তখন এইভাবে অনবরত বলসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে এই পটেটো বলগুলো সব দিক থেকে সমানভাবে হতে পারবে। আমার এই পটেটো বলগুলো ভেজে নিতে সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে পটেটো বলসগুলো খুবই ক্রিস্পি হবে। খেতে যে কি মজা আমি আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না, আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন, তৈরি করতে কোনোই ঝামেলা নেই। হুটহাট কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ এবং মজাদার রেসিপি আর দ্বিতীয়টি হতেই পারে না। স্ন্যাক্সগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।
ওপরটা ক্রিস্পি এবং ভেতর থেকে নরম জুসি, মুখে দিলে জাস্ট অন্যরকম একটি ফিল পাওয়া যায়। এত রসালো একটি মিষ্টি ঘরে খুব সহজেই তৈরি করা যায়। এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে আমার তো মনে হয় আপনারা অন্য সকল মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন। মিষ্টিগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন কত বেশি লোভনীয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি চিনির শিরাটা রেডি করে রাখবো। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এই শিরাটা একটু ঘন শিরা হবে, এজন্য পানির পরিমাপ চিনির থেকে কম হবে। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। এই মিষ্টিটা তৈরি করতে শিরাটা একটু বেশি পরিমাণেই তৈরি করতে হবে, কারণ মিষ্টিগুলো অনেক পরিমাণে শিরা সোক করে নেয়। দেখতেই পারছেন আমার এখানে শিরাটা ফুটে উঠেছে। এটা জাল করে আর ঘন করতে হবে না। আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই দিতে হবে, এছাড়া চিনির শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যেতে পারে। নেড়েচেড়ে প্রায় আরও 1 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিচ্ছি। শিরাটা জাল করে ঘন করে ফেলানো যাবে না। এবারে আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। শিরাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মিষ্টির জন্য একটি ডো তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, 2 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন, তবে তেল ব্যবহার করা যাবে না। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। 2.5 কাপ পানির জন্য এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি, কারণ এই ডোটা শক্ত হবে না, একটু নরম করেই তৈরি করে নিতে হবে। নেড়েচেড়ে ঠিক এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটিকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। যখন হাতে টাচ করা যাবে ওই মুহূর্তে ডোটিকে আমি ভালোভাবে মুথে একটু সফট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ময়দার এই ডোটি পুরোপুরিভাবে ঠান্ডা করে অথবা কুসুম গরম পর্যায়ে চলে আসলে তারপরে এখানে ডিম অ্যাড করে দিতে হবে। গরম থাকা অবস্থায় এর মধ্যে ডিম অ্যাড করা যাবে না। আমি হাতের সাহায্যে একটি ডিম দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে মনে হবে ডিমটা মিশতে চাচ্ছে না, তবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে নিতে দেখতে পারবেন ঠিক এরকম একটি স্টিকি ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে আবারও একটি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণের মধ্যে একেবারে কয়েকটি ডিম একবারে দিয়ে দেওয়া যাবে না, অবশ্যই একটি একটি করে ডিম এখানে অ্যাড করে দিতে হবে। একটি ডিম দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন তারপরে আরেকটি ডিম অ্যাড করতে হবে। এই ডিমটাও যখন মেশানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি আরও একটি ডিম অ্যাড করে দিচ্ছি। আমার এখানে টোটালে 3টি ডিম লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে ডিমের পরিমাপ একটু কম বেশি লাগতে পারে। যদি আপনি ময়দার ডোটা অধিক শক্ত করে তৈরি করে নেন তাহলে ডিমের পরিমাণ বেশি লাগবে, আবার যদি ডিমের সাইজ অধিক ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রেও ডিমের পরিমাপটা একটু বেশিই লাগবে। আমি এখানে ঠিক এরকম কনসিস্টেন্সির একটি স্টিকি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই ডোটা এবার মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। তুলুম্বাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি 6B নজেল নিচ্ছি। আপনারা অন্য যে কোনো নজেল দিয়েও তৈরি করতে পারবেন। এইবারে তুলুম্বার মিশ্রণটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ একবারে দিব না, আমি অল্প করে দিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা যেন ফেটে না যায় সেফটির জন্য এখানে আমি আরও একটি পাইপিং ব্যাগ ব্যবহার করছি। পাইপিং ব্যাগের মাথাটা কেটে আমি চলে যাচ্ছি চুলাতে তুলুম্বাগুলো তৈরি করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পরিমাপ মতো তেল নিয়েছি। চুলাটাকে আমি মাত্র জ্বালিয়েছি, তেলটা এখনও খুব ভালোভাবে গরম হয়নি। এই পর্যায়ে আমি তুলুম্বাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটি কেচির সাহায্যে তুলুম্বাগুলোকে একই মাপে কেটে কেটে আমি তেলের মধ্যে ফেলছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদমই গরম না। তুলুম্বাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, খুবই ধীরে ধীরে হচ্ছে। সম্পূর্ণ তুলুম্বা দেওয়ার পরে চুলার হিটটাকে আমি বাড়িয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি, কারণ এই তুলুম্বাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে যেন উপরটা খুব ভালো ক্রিস্পি হয়।
উপরটা যদি ভালোভাবে ক্রিস্পি না হয় তাহলে এই তুলুম্বাগুলো শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গেই নেতিয়ে যাবে। এই পর্যায়ে দেখুন তুলুম্বাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তুলুম্বাগুলোর ভেতরটা একদমই ফাঁপা হয়ে থাকে। সো মজার বিষয় হচ্ছে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল প্রবেশ করে না। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে ক্রিস্পি করে তুলুম্বাগুলোকে ভেজে নিয়েছি। এরপরে তেল ঝরিয়ে উঠে সরাসরি তুলুম্বাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তুলুম্বাগুলোকে আরও একটু ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে। শিরার মধ্যে উল্টে পাল্টে তুলুম্বাগুলোকে ভিজিয়ে রাখবো 1 মিনিটের জন্য। এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই। এই অল্প সময়ের মধ্যেই খুবই সুন্দরভাবে তুলুম্বাগুলো শিরাটা সোক করে নেয়। শিরাটা কিন্তু একদমই ঠান্ডা থাকবে, আর গরম গরম তুলুম্বাগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তুলুম্বাগুলোকে আমি 1 মিনিটের মতো শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। তারপরে শিরা থেকে ছেঁকে তুলুম্বাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তুলুম্বাগুলো কত বেশি ক্রিস্পি এবং ভেতরটা কত রসালো হয়েছে। আমি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। নিশ্চয় বুঝে গেছেন তুলুম্বাগুলো উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে কতটা রসালো। প্রত্যেকটি তুলুম্বাই উপর থেকে এত ক্রিস্পি এবং ভেতর থেকে রসালো হয়েছে, আমার তো মনে হচ্ছিল প্রত্যেকটা তুলুম্বাই আপনাদের সঙ্গে ভেঙে ভেঙে শেয়ার করি। বিকেলের চায়ের আড্ডাতে ঝটপট আপনারা এই চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগবে না, ঘরোয়া কয়েকটি উপকরণেই তৈরি করা যায়। আর বাচ্চারা তো চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে, চাইলে বাচ্চাদের আবদারটাও পূরণ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। এখানে আমি হাড় ছাড়া চিকেনের 2টি ব্রেস্ট পিস নিয়েছি। এবারে এগুলোকে কেটে ছোট টুকরো করে নিচ্ছি। চিকেন পিসগুলোকে আমি বড় করে কাটবো না, একদম ছোট করে কিউব আকারে কেটে নিচ্ছি। এইবারে চিকেন পিসগুলোকে আমি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ব্রেস্ট পিসগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, এজন্য এই পর্যায়ে ধোয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া, সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া এবং হাফ টিস্পুন লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এবার একটি কাঁটা চামচের সাহায্যে মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই অবস্থায় এই চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য, তবে আমি ইনস্ট্যান্ট তৈরি করছি। চিকেন পিসগুলোকে একদমই ছোট টুকরো করে কেটেছি, সো ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। ফার্স্টেই দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। এইবারে সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। পাকোড়ার এই মিশ্রণটা তৈরি করতে আমাকে এখানে আর এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হয়নি, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, যেটা পাকোড়ার শেপ দিতে যথেষ্ট। তবে আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটা অনেক বেশি ড্রাই আছে, পাকোড়ার শেপ তৈরি করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 চামচ করে পানি অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন। তবে মিশ্রণটা মেখে নেওয়ার আগে পানি অ্যাড করা যাবে না, মেখে নিয়ে যদি দেখেন অনেক বেশি ড্রাই আছে সেই ক্ষেত্রে অ্যাড করতে হবে। আমার পাকোড়ার মিশ্রণটা একদমই রেডি। এবার আমি এখান থেকে গোল গোল পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা এমন গরম হবে দেখতেই পাচ্ছেন, পাকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে।
একদম হাই হিটে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে পাকোড়ার মধ্যে খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থাকার চান্স থেকে যায়। এজন্য সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরটাও যেমন ক্রিস্পি হবে তেমনি ভেতর থেকেও পাকোড়াটা খুব ভালোভাবে কুকড হবে। প্রায় বেশ কিছু পাকোড়া দিয়ে দেওয়ার পরে এবারে পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এই পাকোড়াগুলো গোল বলের মতো করে তৈরি করেছি। আপনাদেরও যে এই শেফেই তৈরি করতে হবে এমনটা না, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে তৈরি করে নিতে পারেন। চিকেনগুলো যেহেতু খুব বেশি বড় করে কাটা হয়নি, খুবই ছোট করে কেটে নিয়েছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিলে চিকেনটা খুব ভালোভাবে কুকড হয়ে যায়, কাঁচা থাকার কোনো চান্স থাকবে না। খুবই সুন্দরভাবে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। যখন সুন্দর একটা কালার আসছে এবং উপরটাও ক্রিস্পি হয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পাকোড়া আমার তৈরি করা হয়ে গিয়েছে। এইবার শুধু গরম গরম খাওয়ার পালা। বিকেলের চায়ের আড্ডাতে এরকম যদি স্ন্যাক্স পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন তো। আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরের অবস্থাটা। দেখতেই পারছেন ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দরভাবে কুকড হয়ে গেছে, একদমই কাঁচা নেই। বাচ্চাদের যে কোনো আবদারে এইভাবে যদি চিকেন পাকোড়াটা তৈরি করে দেয়া যায়, বাচ্চারা তো খুবই খুশি হবে। এই চিকেন পাকোড়াটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার যে কোনো স্পেশাল ওকেশনেও তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা সকলেই ইফতারে চাই ঝটপট কিছু তৈরি করতে, আর ইফতারে আলুর চপ ছাড়া তো খুব একটা জমেই না। আলুর চপটা তৈরি করা অনেক বেশি ঝামেলা হওয়ার কারণে অনেকেই আমরা তৈরি করতে চাই না। আজকে আমি কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট আলুর চপ তৈরি করে দেখাবো, তাও আবার মাত্র 10 মিনিটে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 2টি আলু নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের আলু নিতে, আর একটি আলু থেকে বেশ অনেকগুলো চপ তৈরি করা যায়, এজন্য এখানে বেশি আলু নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্টে আমি আলুর খোসাটাকে পিল করে নিলাম, এবার পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলো খুব বেশি পাতলা না করলেও চলবে, আবার খুব বেশি মোটাও যেন না হয়। আলুগুলিকে কেটে আলুর স্লাইসগুলোকে আমি সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিচ্ছি, এছাড়া আলুর স্লাইসগুলো কালচে হয়ে যাবে। আলুর স্লাইসগুলো আমি কেমন পুরুত্বে কেটেছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, খুব বেশি পাতলাও না আবার কিন্তু মোটাও না। অনেক বেশি মোটা করলে আলুর স্লাইসগুলো সেদ্ধ হতে চাইবে না, আবার অধিক পাতলা করলে আলুর কোনো টেস্ট পাওয়া যাবে না। এজন্য ঠিক এরকম পুরুত্বে কেটে নেওয়ার চেষ্টা করবেন। কয়েকবার পানি পরিবর্তন করে আলু স্লাইসগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে টিস্যু পেপারের উপর এইভাবে ছড়িয়ে দিলাম এবং উপর থেকে আরও একটি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, যেন আলুর স্লাইসের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। আলুর গায়ে যদি পানি থেকে থাকে তাহলে বেসনের মিশ্রণটা কোটিং হতে চাইবে না। এগুলোকে এক সাইডে রেখে দিলাম। এবার আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটি স্ট্রেনারে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, এতে করে ব্যাটারটা যেমন স্মুথ হবে তেমনি বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হবে। এই যে অতিরিক্ত যে দলাগুলো বের হয়েছে এগুলো ফেলে দিব। এবারে এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন আদা গুঁড়া, 1/2 টিস্পুন রসুন গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিচ্ছি লবণ। এখানে 1 চামচের থেকে সামান্য একটু কম লবণ ব্যবহার করেছি। এইবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন মশলার কোনো দলা অংশ কোথাও না থেকে যায়। মিশিয়ে নেওয়ার পরে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে একবারেই অধিক পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ফার্স্টে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করলে ব্যাটারটা পারফেক্টলি তৈরি করা যাবে না। এজন্য বলছি ফার্স্টে একটি ঘন ব্যাটার তৈরি করে নেবেন, কারণ ব্যাটারটা আমাদের ফেটিয়ে নিতে হবে যেন ব্যাটারটা একটু ফ্লাফি টেক্সচারে চলে আসে। তাহলে এই পাকোড়াগুলো বা আলুর চপগুলো অনেক বেশি ফুলকো হবে এবং ক্রিস্পি হবে।
ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করার পরে এই ব্যাটারটিকে আমি 4 থেকে 5 মিনিট একদম কন্টিনিউয়াসলি ফেটিয়ে নিতে থাকবো। ফেটিয়ে নিতে নিতে দেখতে পারবেন ব্যাটারটার মধ্যে অনেকটা ফ্লাফি টেক্সচার চলে আসছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এখনও বেশ ঘন। একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আনার জন্য এখানে আমাকে আরও সামান্য একটু পানি অ্যাড করে দিতে হচ্ছে। পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিক এরকম হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে ব্যবহার না করে চপগুলো ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারের কারণেই এই পাকোড়া বা চপটা খেতে অনেক বেশি মজা লাগে পার্সোনালি আমার কাছে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন ঠিক এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে দেখুন। এই ব্যাটারটা কিন্তু এরকম ঘন ব্যাটারই তৈরি করে নিতে হবে। এবার একটি করে আলুর স্লাইস নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এক্সট্রা ব্যাটারটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলাতে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে আলুর চপগুলোর মধ্যে ছেড়ে দিতে হবে। আমি ফার্স্ট ব্যাচে যে আলুর চপগুলো ভেজেছিলাম এটা একটু কম ফুলেছিল, কারণ তেলটা খুব একটা ভালোভাবে গরম হয়নি। তবে পরবর্তীতে যেগুলো ভেজেছি আমি সেগুলো একদম ফুলে টইটম্বুর হয়েছিল। যেহেতু ভিডিওটা অনেক লং হবে এজন্য সবগুলো দেখানোটা পসিবল না। এক পাশ থেকে যখন কিছুটা হয়ে এসেছে তখন আমি চপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চপগুলো কিন্তু বেশ ফুলেছে। চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চপগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, সেই সাথে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি ভাবটা বজায় থাকবে। আমার চপগুলোর মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসছে এবং ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি ক্রিস্পি হয়েছে। তবে ভিডিও করতে করতে অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখুন অনেকটা ক্রিস্পি ভাব কিন্তু এখনও বজায় রয়েছে। দেখেই তো নিলেন আলুর চপ তৈরি করা কত বেশি সহজ। এইভাবে আলুর চপ তৈরি করতে আপনাদের সময়টা যেমন বেঁচে যাবে তেমনি আর ঝামেলাও করতে হবে না। অল্প সময়ের মধ্যে অসংখ্য চপ তৈরি করে নিতে পারবেন। আর টেস্টের কথা কি বলবো, আপনারা তৈরি করে খেয়ে দেখুন, টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।